ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো নোট জেএসের যে সিরিজ চলছিল সেই সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে ফাইল অপারেশন। তো ফাইল অপারেশনের আমরা রিড ফাইলের ব্যাপারে দেখেছিলাম, অর্থাৎ আমাদের একটা ফাইল যখন রয়েছে আমাদের এই ফোল্ডারের মধ্যে, সেই ফাইলটা আমরা রিড কিভাবে করব, তো সেই বিষয়টা আমরা শিখেছিলাম। সেটা কোনটা? রিড ফাইল সিঙ্ক আর রিড ফাইল, এই দুটো মেথডের মাধ্যমে। তো গত ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন, এই ভিডিওটা যদি আপনার আমাদের এই সিরিজের প্রথম ভিডিও হয়, তাহলে আমি রিকোয়েস্ট করবো আমাদের গত যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে দেখে আসুন। না হলে এই ভিডিওটা দেখে আপনার তেমন কোনো কিছু লাভ হবে না। তো এখন আমরা আজকে শিখবো সেটা হলো রাইট ফাইলসের ব্যাপারে। তো এই রাইট ফাইলস ব্যাপারটা কি? আমরা কোনো একটা ফাইলের মধ্যে যদি লিখতে চাই, তাহলে আমরা কোন মেথড ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখছেন এখানে রাইট ফাইল সিঙ্ক অর্থাৎ সিঙ্ক্রোনাস, আর রাইট ফাইল মানে উইদাউট সিঙ্ক মানে যেটা আমরা অ্যাসিঙ্ক্রোনাস, এই দুটোকে ইউজ করব। তো সবার প্রথমে আমরা দেখে নিই যে রাইট ফাইল সিঙ্ক আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এটা আমরা জাস্ট কপি করে নিচ্ছি, আর গত যে কোডগুলো ছিল মানে গত দিনের সেই কোডগুলোকে আমি সব ডিলিট করে দিলাম। এখানে সবার প্রথমে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে আমরা যখন রাইট ফাইল সিঙ্ক করছি, তার মানে এটা হলো আমাদের সিঙ্ক্রোনাস কোড। তো এই কোড যখন এক্সিকিউট হবে, এর নিচের যে লাইনের যে কোডগুলো থাকবে সেই কোডগুলো কিন্তু স্টপ হয়ে থাকবে। ওকে, তো সেটা বোঝার জন্য আমি এখানে একটা কনসোল লগ করছি। দিস লাইন অফ কোড উইল execute after the write file method or function। ঠিক আছে, তো আমরা এক্সপেক্ট করছি ওপরের যে লাইনটা আছে সেই লাইনের কোডটা আগে চলবে, তারপরে কিন্তু আমাদের এই কোডটা চলবে। তো এটা হলো কি? সিঙ্ক্রোনাস কোড। তো সিঙ্ক্রোনাস ওয়েতে আমরা দেখছি। তো ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের রাইট ফাইল সিঙ্কে কি বলেছে? রাইট ফাইল সিঙ্কে বলেছে যে প্রথমে একটা পাথ দিতে। এক্ষেত্রে কি পাথ মানে হলো এখানে ফাইল পাথ দিতে বলেছে। তো আমরা যেহেতু কোনো প্রকারের কোনো ফাইল এখনো এখানে বানিয়ে রাখিনি যে যেটার মধ্যে আমরা লিখবো, তো আমরা চাইছি যে এখানে ফাইলের একটা নাম দিতে চাইছি। সেই নামটা কি করবে? ফাইলটা আমাকে ক্রিয়েট করে দেবে, আর সঙ্গে তার ভিতরে কিছু লেখা লিখেও দেবে। এই কাজটা আমরা করতে চাইছি। তো সেটা কিভাবে করব? আমরা এখানে সিম্পল একটা ফাইলের নাম রাখলাম ডেমো নামে। তো ডেমো নামে আমি ফাইলের নামটা রেখে দিলাম। আর আমাদের রাইট সাইডে খেয়াল করবেন, এই ফাইলটা যখন এক্সিকিউট হয়ে যাবে তখন দেখবেন এখানে একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আর ডেটাটা কোনটা? ডেটাটা আমরা বাইরেও লিখে রাখতে পারি, অথবা এখানে এসেও আমরা লিখতে পারি। তো আমি এর মধ্যে লিখলাম যে হ্যালো সার্ভার। এভাবে হ্যালো সার্ভার এই ওয়ার্ডটা লিখলাম। আর এখানে অপশানস, তো অপশানস গত ভিডিওতে দেখে নিয়েছিলাম যে এখানে আমাদের লিখতে হয় UTF-8 এইভাবে, অথবা UTF-8 এইভাবে আমরা লিখতে পারি। তো এবার যদি এই কোডটাকে আমরা এক্সিকিউট করি, তো সেটা কিভাবে করতে পারি? এটা আমার অটোমেটিক্যালি সেভ হচ্ছে, এখানে আমার অটো সেভ অন করা আছে। আমি এটাকে এবার এখানে অল্ট টিল্ডে দিয়ে আমি এই টার্মিনালটা ওপেন করেছি। এবার এই ফাইলটাকে আমি রান করছি। নোড ইন্ডেক্স, অর্থাৎ এই ইন্ডেক্স ফাইলটা আমার চলবে এখানে, যে এখানে রান হবে। তো অটোমেটিক্যালি এখানে খেয়াল করে দেখুন যে একটা ডেমো নামে ফাইল কিছু ক্রিয়েট হয়েছে, আর তারপরে কিন্তু এর ভিতরে হ্যালো সার্ভার কথাটা লেখা আছে। আচ্ছা, এবার আমি চাইছিলাম যে এই ফাইলটা একটা টেক্সট ফাইল হোক। ঠিক আছে, আমি চাইছিলাম যে এটা একটা টেক্সট ফাইল হবে। তো আমি .txt এই ফাইলটাকে লিখলাম, লিখে আমি এটাকে আরেকবার এভাবে রান করলাম। দেখুন এবার কিন্তু একটা demo.txt ফাইল ক্রিয়েট হয়েছে। তো ঠিক আছে, এই ফাইলটাকে আমি এখন আপাততর জন্য ডিলিট করে দিচ্ছি। এখানে আমি ডিলিট করে দিলাম। আমি চাইছি এই ফাইলটা ক্রিয়েট হওয়ার সময় যদি কোনো প্রকারের কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তো সেই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। তো সেই প্রবলেমটা এক্সিকিউট হবে, আমাদের এখানে টার্মিনালে দেখাবে। তো সেই জিনিসটা আমরা দেখতে চাইছি। তো সেটা কিভাবে করতে পারি? আমরা অলওয়েজ গতদিন শিখেছিলাম যে আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করব। তো ট্রাই ক্যাচ ব্লক কি করবে? ট্রাই ক্যাচ ব্লক আমাদেরকে এই কোডটা এক্সিকিউট করতে সাহায্য করবে, এবং যদি কোনো প্রকারের কোনো এরর আসে, তো আমরা console.error এর মধ্যে এসে এই এররটাকে এখানে প্রিন্ট করিয়ে দেবো। ঠিক আছে, তো এবার আমি চাইছি যে আমার একটা ফোল্ডার আছে সাপোজ,
সেই ফোল্ডারটার নাম হলো পাবলিক নামে কোনো একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে আমি তৈরি করতে চাইছি যে সাপোজ ইন্ডেক্স ডট এইচটিএমএল, এরকম একটা ফাইল তৈরি করতে চাইছি। আর ওর ভিতরে গিয়ে আমি এখানে একটা h1 ট্যাগ লিখে দিতে চাইছি, মানে কন্টেন্ট h1 এইভাবে লিখছি। এবার যখন আমি এটা এক্সিকিউট করব তখন আমি দেখি যে কোনো প্রকারের কোনো এরর আসে কিনা। এখানে একটা এরর ক্রিয়েট হয়েছে, বলছে যে নো সার্চ ফাইল অর ডাইরেক্টরি, আর কোডটা কি আছে ENOENT। তো এখানে আমি যে ফাইলটা ক্রিয়েট করতে চেয়েছিলাম সেটা একটা পাবলিক নামে ফোল্ডারের মধ্যে। তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে পাবলিক নামে কোনো একটা ফোল্ডার নেই। তো সেক্ষেত্রে এই এররটা আমরা এখানে দেখতে পেয়েছি। আর এক্ষেত্রে আর কোনো ফাইলও তৈরি হয়নি, যেহেতু আমাদের এখানে কোনো ফোল্ডার নেই। তো আমাদের কাজ ছিল, মানে উচিত ছিল আগে একটা ফোল্ডার তৈরি করে নেওয়া। তো সেই ফোল্ডারটা কি হবে, পাবলিক নামে একটা ফোল্ডার তৈরি করে নেওয়া। এবার যদি আমরা কোডটাকে একটু ক্লিয়ার করি আর আরেকবার এই কোডটাকে আমরা রান করি, তাহলে দেখতে পাবো যে এখানে একটা পাবলিক ফোল্ডারের মধ্যে একটা index.html নামে একটা ফাইল তৈরি হয়েছে এবং তার মধ্যে এই কোডটা কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে। এবার এটার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার মতো, যে এখানে একটা টেক্সট রান হয়েছে। তো আমরা এভাবে দেখতে পারতাম যে এর নিচে একটা টেক্সট লিখে নিতাম, তারপরে আমরা চেক করতে পারতাম যে এই কোডটা পরে এসছে আর এখানে যে কোডটা ছিল সেই কোডটা আগে এসেছিল। তো সেটাও আমরা একবার ট্রাই করি। console.log আর এর মধ্যে লিখলাম যে ইনসাইড ফাংশন, এরকম একটা আমি টেক্সট লিখে রাখলাম যাতে আমি বুঝতে পারি যে ইনসাইড ফাংশন টেক্সটটা আগে হয়েছে, অর্থাৎ আমার ফাইল তৈরি হবে আগে, নেক্সট ইনসাইড ফাংশন এই টেক্সটটা প্রিন্ট হবে, দেন এটা প্রিন্ট হবে। ওকে, এটা আমরা দেখতে চাইছি। আর এক্ষেত্রে আমি হ্যালো সার্ভার হাউ আর ইউ এই টেক্সটটাও লিখে দিলাম। আর আমাদের মনে রাখতে হবে যে অলরেডি কিন্তু আমাদের একটা ফাইল রয়েছে আর এর মধ্যে হ্যালো সার্ভার কথাটাও লেখা রয়েছে। আমি দেখতে চাইছি যে এখন নতুন যে টেক্সটটা দিলাম সেই টেক্সটটা পুরনো টেক্সটের সঙ্গে অ্যাড হয়ে যায়, নাকি পুরনো টেক্সটটা ইরেজ হয়ে গিয়ে ফ্রেশ একটা টেক্সট আমার ওর মধ্যে লেখা হয়। তো সেই বিষয়টাও আমরা দেখতে চাইছি একই সঙ্গে। তো আমি কি করছি, নোড ইন্ডেক্সটাকে আরেকবার রান করাচ্ছি। ইনসাইড ফাংশন এই লাইনটা আগে চলেছে, তারপরে আমাদের এই লাইনটা প্রিন্ট হয়েছে। কেন? কারণ এটা হলো সিনক্রোনাস ছিল। সিনক্রোনাস কথার অর্থ পরপর পরপর লাইন বাই লাইন চলতে থাকবে। এই ফাইলটা রাইট হতে যদি আমার এখন 1 মিনিটও সময় লাগতো, তাহলে আমাকে সেই সময়টা ওয়েট করতে হতো, তারপরের লাইনে কিন্তু আমি 1 মিনিট পরেই দেখতে পেতাম। এবার আমাদের কাজ হলো এই ফাইলের মধ্যে কি লেখা হয়েছে সেই লেখাটা একটু দেখে নেওয়া। তো এর মধ্যে লেখা হয়েছে হ্যালো সার্ভার হাউ আর ইউ, এই কথাটা। তার মানে আগের বার যে হ্যালো সার্ভার কথাটা ছিল সেটা কিন্তু এখানে মুছে গেছে, তার বদলে এটা ওভাররাইট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে রাইট ফাইলে কিন্তু এই একটা ইস্যু আছে। ওকে, যে আমাদের পুরনো যে টেক্সট আছে সেই টেক্সটটা কিন্তু এখান থেকে মুছে যাবে। তো এটা গেল আমাদের সিনক্রোনাস ওয়ে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ। আচ্ছা, নেক্সট কাজ কি আমরা দেখব অ্যাসিঙ্ক ওয়ে। অর্থাৎ আমাদের এই যে নিচের লাইনটা, এই লাইনটা আগেই এক্সিকিউট হয়ে যাবে, তারপর আমাদের কোডটা চলবে। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়, আমাদের এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটাকে দেখে নেওয়া। তো সবার প্রথমে কি আছে আমরা একটু বুঝে নিই যে এই ফাংশনের মধ্যে কি লেখা আছে। এখানে বলেছে রাইট ফাইল, ওকে, এখানে সিঙ্ক কথাটা নেই, তার মানে এটা অ্যাসিঙ্ক্রোনাস। পাথ মানে এখানে ফাইল তৈরি করার কথা বলছে। তো আমি এখানে একই রকম ভাবে আমি চাইছি যে পাবলিক ফোল্ডারের মধ্যে about.html নামে একটা ফাইল ক্রিয়েট হবে এবং তার মধ্যে কিছু ডেটাও লাগবে। তো আমি ডেটা হিসাবে কি লিখতে চাইছি, এর মধ্যে HTML লিখতে চাইছি। আর এখানে লিখতে চাইছি দিস ইজ অ্যাবাউট পেজ, এইভাবে দিস ইজ অ্যাবাউট পেজ। আচ্ছা, এখানে অপশানস আছে। অপশানসটা কি, একই রকমভাবে আমরা UTF-8 এভাবে লিখতে পারি। UTF-8 মানে এটা এনকোডিং, যে টেক্সট আমরা লিখছি সেটা এনকোড করে দিচ্ছি UTF-8 এটার মাধ্যমে।
আর দেন হলো কলব্যাক। অবভিয়াসলি আমরা কিন্তু গত ভিডিওতে দেখে নিয়েছিলাম যে কলব্যাক মানে হলো কিন্তু একটা ফাংশন। তো এখানে আমি সম্পূর্ণ ফাংশনটাও লিখতে পারি এভাবে, এবং ফাংশনের মধ্যে আমাকে একটা প্যারামিটার দিতে হবে এরর নামে, ERR। আপনি যে কোনো প্যারামিটার লিখতে পারেন, কিন্তু এখানে আমরা একটা এরর পাবো। যদি কোনো প্রকারের এখানে একটা এরর ধরা পড়ে আমাদের কাছে এরর, তাহলে আমরা সেই এররটা এখানে পেয়ে যাব। এরর অকার। আর কি টাইপের এরর এসছে সেটাও আমরা এখানে প্রিন্ট করে দেখে নিতে পারবো। আচ্ছা, আর এই মেসেজটা আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি, ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম একটা টেক্সট লিখে দেব। আচ্ছা, এটা এলস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা চেষ্টা করি এই ফাইলটাকে রান করাতে। তো একই রকম পদ্ধতি, নোড ইন্ডেক্স আমি লিখে এবার যখন আমি এন্টার দেব তখন সঙ্গে সঙ্গে খেয়াল করব about.html নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি মেসেজটা পেয়েছি আমরা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই যে লাইনটা ছিল নিচে সেই লাইনটা কিন্তু আগেই প্রিন্ট হয়ে গেছে, কারণ এটা হলো অ্যাসিনক্রোনাস। তার মানে এই লাইনটা লেখার জন্য কিছুটা আমার সময় লেগেছে, তো সেই সময়টা অপেক্ষা না করে এই লাইনটা আগেই প্রিন্ট হয়ে গেছে। আর এই কোডটা কিন্তু সাইডে হয়েছে, ঠিক আছে? তো অন্য থ্রেডে বলতে পারেন যে অন্য থ্রেডে হয়েছে। তো টেকনিক্যাল টার্মে না গিয়ে আমাদের সহজ বিষয়ে বোঝার দরকার, যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে গেলে বা রিড করতে গেলে কিছু সময়ের প্রয়োজন হয়। সেই সময়টা আমাদের কাছে আননোন, অর্থাৎ আমরা জানি না যে এই সময়টা কতটা লাগবে। তো যেমন ফেচের ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা ডেটা যখন আমরা নিয়ে আসছি সার্ভার থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি না যে সেই ডেটাটা কতক্ষণে আসবে বা আদৌ আসবে কিনা। তো সেই কাজটা সময় সাপেক্ষ যেহেতু, সেই জন্য সেই কাজটাকে আমরা একটু সরিয়ে রাখি, সাইডে সরিয়ে রেখে, মানে টেকনিক্যালি জাভাস্ক্রিপ্ট সেই কাজটাকে একটু সাইড করে রেখে অন্যান্য কাজগুলোকে আগে এক্সিকিউট করে নেয়। নেওয়ার পরে আর বাকি যে আদার্স যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আগে সম্পন্ন করে নেয়, এবং সেই কাজটা যখন সম্পন্ন হয়ে যায় তখন একটা কল ব্যাক ফাংশন দরকার হয়। যেমন এখানে আমি একটা লিখেছি, এই কল ব্যাক ফাংশনের মাধ্যমে সেই কাজটার যে ফলাফল মানে যে রেজাল্ট সেটাকে এখানে দেখানো হয়। এক্ষেত্রে আমাদের একটা ফাইল তৈরি করার দরকার ছিল, সেই ফাইলটা এখানে তৈরি হয়েছে। এবার প্রশ্ন হলো যে এই যে বিষয়গুলো আমরা দেখছি, এই বিষয়গুলো থেকে আমরা কি শিখতে পারলাম, যে আমরা এরকম ফাইল কেন ক্রিয়েট করছি, বা এরকম ফাইল ক্রিয়েট করে আমরা কি এতটুকুই টেক্সট লিখবো? এইটুখানি টেক্সট লেখার জন্য তো আমরা একটা ফাইল নিজেরাই ক্রিয়েট করে বানিয়ে নিতে পারতাম, কেন এইভাবে আমরা কোডিং এর মাধ্যমে করছি? তো দেখুন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু বেসিক, অর্থাৎ আমরা বলতে পারেন যে নোড.js এর এই যে মডিউলগুলো, এই মডিউলগুলো সিনট্যাক্স শিখছি এখন, রিয়েল লাইফ এক্সাম্পল আমরা এখনো দেখিনি। তো সবসময় নোড.js এর ক্ষেত্রে কি হয়, যে যতক্ষণ না কোনো রিয়েল লাইফ আমরা একটা কোনো প্রজেক্ট তৈরি করছি, সেই প্রজেক্টটা তৈরি করার আগ পর্যন্ত আমরা এর যে অ্যাকচুয়ালি যে ফ্লেভার সেটা আমরা বুঝতে পারি না, যে অ্যাকচুয়ালি কি করতে চাইছি আমরা। যেমন জাভাস্ক্রিপ্ট, মানে যখন ব্রাউজার ইউজ করতাম, সেই জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরি যখন আমরা দেখতাম, তখন আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পেতাম, কারণ আমাদের কাছে একটা ব্রাউজার ছিল, সেই জন্য আমাদের বেশি মজাও লাগতো শিখতে। কিন্তু এই নোড.js এর ক্ষেত্রে কি হয়, আমরা যেহেতু একটা টার্মিনালের মধ্যে সীমাবদ্ধ থাকি, আর আমরা যেহেতু একটা ডার্ক স্ক্রিনের মধ্যে সমস্ত কোড এক্সিকিউট করে দেখতে থাকি, তো সেক্ষেত্রে বিষয়টা অতটা ইন্টারেস্টিং মনে হয় না। তো এটার জন্য একটু আপনাদেরকে ধৈর্য ধরে রাখতে হবে, যে যতক্ষণ আমরা কোনো একটা প্রজেক্ট শুরু করছি, তো ততক্ষণ আমরা এরকম কোনো অ্যাকচুয়াল ফিল্ডে কোথায় কাজে লাগবে এই ধরনের জিনিসগুলো, সেগুলো বুঝতে পারবো না। কিন্তু এই মুহূর্তে একটা জিনিস সাজেস্ট করব, আপনারা যে যতটুকু যা এখানে দেখানো হচ্ছে সেই বিষয়গুলোকে একটু প্র্যাকটিস করবেন, যাতে সিনট্যাক্সটা আপনার মুখস্থ হয়ে যায়, যে একটা ফাইল রিড কিভাবে হয়, একটা ফাইলকে রিড কতভাবে করা যায়, একটা ফাইলকে রাইট কিভাবে করতে হয়। ঠিক আছে? ফাইল এখানে না থাকলে আমরা রাইট ফাইলের মাধ্যমে ফাইল ক্রিয়েট করে সেটার মধ্যে লিখেও ফেলতে পারি। তো এখন লেখার জন্য যে আমাদের প্যারামিটার যেগুলো দিতে হচ্ছে, সেইগুলো কোথায় কোথায় লিখতে হচ্ছে? প্রথমে ফাইল পাথ দিতে হচ্ছে। যদি আমার ফোল্ডার না থাকে তাহলে ফোল্ডারটা আগে থেকে বানিয়ে রাখতে হচ্ছে, তারপরে ফাইলের নাম দিতে হচ্ছে। তারপরে এখানে একটা ফাইলের যে কন্টেন্ট হবে সেই কন্টেন্টটা লিখতে হচ্ছে। এটা কিন্তু একটা কমন সেন্স, যে আমরা বাইরে একটা ডিভের মধ্যে যদি অনেকটা টেক্সট লিখে রাখতাম, মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেকটা টেক্সট লিখে রাখতাম, সেই ভ্যারিয়েবলটা এখানে যদি আমরা পুট করে দিতাম, তাহলে কিন্তু সেই ডেটাগুলো ওর মধ্যে চলে যেত।
এটা আমাদের জানা আছে। এবার এমন হতে পারে আমরা কোনো থার্ড পার্টি একটা কোনো লিঙ্কের থেকে এপিআই থেকে আমরা কিছু কন্টেন্ট জেনারেট করে নিলাম, সেই কন্টেন্টগুলোকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম, সেই কন্টেন্টগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম এই টেক্সটের মধ্যে, যার জন্য কি হলো আমার একটা হয়তো পিডিএফ ফাইল তৈরি হয়ে গেল। আর তারপরে এখানে UTF-8 এর কাজটা কি, যে এনকোডিং কেন করতে হচ্ছে, এই বিষয়টা গত ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম। তারপরে নেক্সট কলব্যাক ফাংশনের কাজ কি, আর এই যে ওভারঅল যে জিনিসটা, এই ওভারঅল জিনিসটা অ্যাসিঙ্ক ওয়েতে কেন করতে হয়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু মেন স্টাডিটা করতে হয়, যে আমরা সিঙ্ক রাইট ফাইল সিঙ্ক, এই সিঙ্ক্রোনাস যে মেথডগুলো আছে সেগুলো কেন ইউজ করব না, এটি কিন্তু স্টাডি করার বিষয়। ঠিক আছে, এখন সমস্ত বিষয় কিন্তু একটা টিউটোরিয়ালের মাধ্যমে শেখানো সম্ভব হয় না, কিছু জিনিস নিজেকে স্টাডি করে নিতে হয়। এবার এখানে যে সিনট্যাক্সগুলো আমরা শিখলাম সেই সিনট্যাক্সগুলো কি ছিল, এটা রাইট ফাইলের জন্য। এরপরে আমাদের বাকি থাকলো অ্যাপেন্ড ফাইল আছে আর ডিলিট ফাইল আছে। তো আমরা কি করে ফাইল একটা অলরেডি রয়েছে তার মধ্যে কি করে টেক্সট অ্যাপেন্ড করতে পারি, আর সেই কোনো একটা পার্টিকুলার ফাইলকে আমরা কিভাবে ডিলিট করতে পারি, এই দুটো খুবই সহজ হবে, কারণ যদি আপনি রিড ফাইল রাইট ফাইল বুঝে যান তাহলে এই দুটো খুব একটা বেশি জটিল কিছু না, এটা রাইট ফাইলের মতোই, সামান্য কিছু ডিফারেন্স আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ পরবর্তী ভিডিওতে আমরা আরও ইন্টারেস্টিং বিষয়গুলো দেখে নেব, একেবারে ডাইরেক্টরি অপারেশনগুলো। আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবেন। আর কোনো প্রকারের যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমরা কিন্তু কমেন্ট মানে আসার সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই করে থাকি। এবং যদি কোনো কনফিউশন থাকে বা কোনো স্পেসিফিক আপনাদের রিকোয়ারমেন্ট থাকে তো সেটা আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে সেই রিলেটেড ভিডিও আমরা পরবর্তীতে তৈরি করে দেবো। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।